সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আজকে আমি তোমাদের ব্যাকরণের যে 6টি অংশ আছে, সেই 6টি অংশের 4 নাম্বার যে বিষয়টি বাংলা শব্দ গঠন, এই শব্দ গঠনের উপসর্গ নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা জানো যে শব্দ গঠনের 3টি বিষয় আছে: উপসর্গ, প্রত্যয় ও সমাস। শব্দ গঠনে বাংলা শব্দ গঠনের যে টপিকসটি আছে সেখানে উপসর্গ, প্রত্যয় ও সমাস নামে 3টি বিষয় আছে। আমরা আজকে সে 3টির মধ্যে একটি উপসর্গ, সেটি নিয়ে আলোচনা করব। তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপসর্গ নিয়ে পড়েছ, তোমাদের অভিজ্ঞতা আছে। তারপরে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তোমাদেরকে একটি পাঠ্য করে দেওয়া হয়েছে আরও বিস্তারিত ভালোভাবে জানার জন্যে। তো এসো শিক্ষার্থীরা, আমরা উপসর্গের যে শব্দটি, উপসর্গ শব্দটিকে প্রথমে আমরা বিশ্লেষণ করি। উপসর্গ শব্দটিকে বিশ্লেষণ করলে হয় উপযোগ সৃজ ধাতু প্লাস অপ্রত্যয় যুগে উপসর্গ গঠিত হয়েছে। এর যে আভিধানিক অর্থ সেটি হচ্ছে মূল রোগের আনুষঙ্গিক রূপ। মূল একটি রূপ থাকবে, সেই রোগের পাশাপাশি রোগটাকে বলে উপসর্গ। তোমরা খেয়াল করেছ, আমরা যখন বিভিন্ন সমস্যায়, শারীরিক বিভিন্ন সমস্যায় যখন আক্রান্ত হই, তখন ডাক্তার কী করেন, আমাদেরকে মূল সমস্যাটাকে ধরার জন্য বিভিন্ন উপসর্গগুলো জিজ্ঞেস করেন যে আপনার আর কি কি সমস্যা আছে। অর্থাৎ আমি যদি জ্বর নিয়ে যাই, তখন ডাক্তার জিজ্ঞেস করবেন আপনার জ্বরের সাথে আর কি আছে, আপনার গলা ব্যথা আছে, আপনার কি হাঁচি কাশি আছে, হাঁচি কাশি হলে সেটা কেমন, কাশিটা কেমন, শুকনো কাশি না হচ্ছে আপনার কফির কাশি আছে, এরকম বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন। অর্থাৎ আমাদেরকে প্রশ্ন করে করে তিনি উপসর্গগুলো আর যে উপসর্গগুলো সেগুলো জানতে চান। তারপর তিনি রোগটাকে সঠিকভাবে নির্ণয় করে আমাদেরকে ওষুধ প্রদান করেন। তো ঠিক এমনি এই উপসর্গের আভিধানিক অর্থটা কিন্তু ওভাবেই তৈরি হয়েছে, মূল রোগের আনুষঙ্গিক অন্য রূপ, এটা হচ্ছে আভিধানিক অর্থ। কিন্তু আমরা ব্যাকরণ, যদি ব্যাকরণগত অর্থে আমরা যে উপসর্গ পড়ছি, আজকে আমরা ব্যাকরণের বিষয় হিসেবে উপসর্গ পড়ছি, সেটা কিন্তু একটি ভিন্ন বিষয়। সে ভিন্ন বিষয়টি হচ্ছে যে শব্দ বা ধাতুর পরে বসে, শব্দ বা ধাতুর পূর্বে বসে শব্দ বা ধাতুর অর্থ পরিবর্তনকারী অব্যয়গুলোকে বলে উপসর্গ। আমরা তোমাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি। যেমন জ্ঞান একটি শব্দ, জ্ঞান শব্দের পূর্বে যখন বি বসে তখন হয়ে যায় বিজ্ঞান। আবার এই জ্ঞান শব্দের পূর্বে যখন অ উপসর্গ বসে তখন হয়ে যায় অজ্ঞান। অর্থাৎ এই যে জ্ঞান ছিল নলেজ, আর যখন অ বর্ণটি যুক্ত হলো তখন এটার অর্থ হয়ে গেল অজ্ঞান, অর্থাৎ সেন্সলেস। সেন্সলেস আমরা বলি যে মানুষটি সেন্সলেস হয়ে গেছে, অর্থাৎ অজ্ঞান হয়ে গেছে, তার জ্ঞান নেই। এখানে জ্ঞান নেই অর্থে অজ্ঞান, আর যখন এই মূল শব্দটি ছিল জ্ঞান তখন সেটি ছিল নলেজ। তো আমরা দেখলাম যে এই যে বি উপসর্গ, অর্থাৎ বি শব্দাংশ
বা এই শব্দাংশটি কি করলো, জ্ঞানের পূর্বে বসে জ্ঞানকে বিশেষায়িত করলো, জ্ঞানের অর্থটাকে আরো সম্প্রসারিত করলো। একজন লোক জ্ঞানী আর একজন লোক বিজ্ঞানী, বিশেষভাবে জ্ঞান যার সে হচ্ছে বিজ্ঞানী, বিশেষভাবে জ্ঞান যার আছে। তো আর আমরা এখানে দেখলাম জ্ঞান শব্দটাকে যখন বসলো তখন তৈরি হয়ে গেল অজ্ঞান, অর্থাৎ ছিল জ্ঞান হয়ে গেল সেন্সলেস একজন ব্যক্তি যার কোনো জ্ঞান নেই, অজ্ঞান। তো সুতরাং আমরা বলতে পারি যে এই যে বি শব্দ আর শব্দ অংশ, যে সকল শব্দ বা শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করে, অর্থের পরিবর্তন করে, অর্থের সম্প্রসারণ করে, কোনো কোনো ক্ষেত্রে অর্থের সংকুচনও করে, সেগুলোকে বলা হয় উপসর্গ। আশা করি তোমরা উপসর্গের সংজ্ঞাটি বুঝতে পেরেছো। এবার আসো এই যে উপসর্গগুলো, এগুলো কত প্রকার। আমি তোমাদের সময় স্বল্পতার কথা চিন্তা করে আমি বা কিছু অংশ লিখে রেখেছিলাম। উপসর্গের শ্রেণী বিভাগ আমরা করছি। উপসর্গের শ্রেণী বিভাগ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে খাঁটি বাংলা। খাঁটি বাংলা উপসর্গ কোনগুলো? যে উপসর্গগুলো এই ভারতবর্ষে, ভারত উপমহাদেশে আর্যরা আসার পূর্বে এখানে যে অনার্য একটা সম্প্রদায় ছিল, সেই অনার্য সম্প্রদায়ের যে ভাষা, সেই ভাষার মধ্যে কিছু উপসর্গ আছে যেগুলো ব্যবহৃত হচ্ছে এখনো, সেই উপসর্গগুলিকে বলে খাঁটি বাংলা উপসর্গ। অর্থাৎ আর্যরা আসার আগে আমাদের এই উপমহাদেশের যে অনার্য গোষ্ঠী রয়েছে, সেই অনার্যদের ভাষায় যেই উপসর্গগুলি ব্যবহৃত হয় সেগুলিকে বলা হয় খাঁটি বাংলা উপসর্গ। এই খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা হচ্ছে 21টি। এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, এখানে আমরা সিরিয়ালই লিখেছি, বর্ণ সিরিয়াল অনুযায়ী, যেমন অঘা, অজ, অনা। অ দিয়ে 4টি উপসর্গ আছে, অঘা, অজ, অনা। আ দিয়ে এখানে আছে 4টি, আর আনাব। আ দিয়ে 4টি 8টি। আর রস্বই দিয়ে 1টি, ইতি। রস্বউ দিয়ে 1টি, উন। তারপরে চলে গেছে ব্যঞ্জন বর্ণের মধ্যে, অর্থাৎ স্বরবর্ণ দিয়ে 4টি 8টি, আর এখানে হচ্ছে রস্বই দিয়ে 1টি, রস্বউ দিয়ে 1টি, অর্থাৎ মোট হচ্ছে স্বরবর্ণ দিয়ে 10টি খাঁটি বাংলা উপসর্গ। আর ব্যঞ্জন বর্ণ দিয়ে হচ্ছে বাকি 11টি। ক দিয়ে 2টি, ক, কু। তারপরে হচ্ছে নি দিয়ে 1টি, নি। প দিয়ে 1টি, পাতি, নি, পাতি। বি, ভর। রাম, স, সা, সু, হা। স দিয়ে 3টি, হা দিয়ে 1টি। তো আমরা তারপরে যাচ্ছি তৎসম, অর্থাৎ তার সমান। কার সমান? সংস্কৃতের সমান। অর্থাৎ সংস্কৃত যে উপসর্গগুলোকে বলা হয় তৎসম উপসর্গ, সেই উপসর্গের সংখ্যা হচ্ছে 20টি। আমরা এখানে 20টি উল্লেখ করেছি। এখানে অবশ্য বর্ণনাক্রমিক বর্ণ অনুযায়ী সাজানো হয়নি। এখানে আমরা প্র, পরা, অপসম, নি, বি, দূর, অনু, নির, সু, উত, অধি, পরি, প্রতি, উপ, অতি, অভি, অপি, আ। এভাবে আমরা লিখেছি। তোমরা তোমাদের সুবিধা মতো করে সাজিয়ে তোমরা এটা মুখস্থ করবে। মুখস্থ করে রাখলে সুবিধা হয়, কারণ এটা পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। তারপরে আছে বিদেশি উপসর্গ। সেই উপসর্গটি, বিদেশি উপসর্গটির ভিতরে অর্থাৎ বিভিন্ন ভাষা। তোমরা জানো আমাদের বাংলা ভাষা হচ্ছে একটি মিশ্র ভাষা। এখানে পৃথিবীর অনেক ভাষার মিশ্রণ হয়েছে। তো সেই জন্যে অনেক ভাষার উপসর্গ যুক্ত হয়েছে। আমরা আজকে এখানে 5টি ভাষা লিখেছি। ফার্সি, আরবি, ইংরেজি, উর্দু, হিন্দি। এগুলো হচ্ছে বিদেশি
এই ভাষার বিদেশি উপসর্গ আমরা 3টি করে এখানে লিখেছি। ফার্সি উপসর্গ হচ্ছে দর, নিম, ফি। তারপরে হচ্ছে আরবি আম, খাস, লা। ইংরেজি ফুল, হাফ, হেড। আর উর্দু হিন্দি হচ্ছে হর আর হরে। এখানে আমরা যেমন নিমরাজি, ফি বছর, তারপরে বলি যে খাস কামরা, লাপাত্তা, ফুল হাতা, হাফ হাতা, হেডমাস্টার, হেডলাইন, হররোজ, হরদম। এভাবে আমরা বিদেশি উপসর্গগুলো ব্যবহার করি। তারপরে তোমরা দশম শ্রেণীতে তোমরা যে ছোট্ট ব্যাকরণের চটি বইটি ছিল, সেই বইতে তোমরা এই যে চার্টটা তোমরা খাঁটি বাংলা, তৎসম এবং বিদেশি উপসর্গের একটা চার্ট, এবং তোমরা সেই অনুযায়ী শব্দ শিখেছ। আমরা আশা করছি তোমরা আবারও এগুলো বাড়িতে রিভিশন করবে। আমরা আজকে অন্য একটি বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি তোমাদের আগেও আলোচনা হয়েছে দশম শ্রেণীতে। তারপরে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তোমাদেরকে এটি অপরিহার্য একটি বিষয় হিসেবে আছে, সেজন্য আমরা এই বিষয়ে আরেকটি আলোকপাত করব। সেটি হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যুতকতা আছে। এই প্রশ্নটি প্রায়ই বোর্ডে আসে। আমরা এই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমরা শিখন ফলে লিখেছিলাম উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যুতকতা আছে। এখানে আমরা আমার বিষয়টি লিখছি, উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যুতকতা আছে। অর্থদ্যুতকতা আছে। এই বিষয়টি আলোচনা করার জন্য পরীক্ষার প্রশ্নপত্রে থাকে। আমরা আজকে এই বিষয়টি বুঝে নিব। অর্থবাচকতা আর অর্থদ্যুতকতা, এই দুইটি বিষয়। উপসর্গ আমরা দেখলাম, উপসর্গগুলো কি, উপসর্গগুলো আর এখন আমরা দেখব সেই উপসর্গগুলো কি কি অর্থবাচকতা নেই, অর্থাৎ নিজস্ব কোনো অর্থ নেই। অর্থবাচকতা মানে হচ্ছে নিজস্ব অর্থ, নিজস্ব অর্থ। আর অর্থদ্যুতকতার অর্থ হচ্ছে অর্থ তৈরি করার ক্ষমতা। অর্থ তৈরি করার ক্ষমতা বা যোগ্যতা। তো আমরা উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ হচ্ছে নিজস্ব অর্থ নেই, কিন্তু অর্থদ্যুতকতা আছে, কিন্তু অর্থ তৈরি করার ক্ষমতা আছে। বুঝতে পেরেছো তোমরা? আশা করছি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। উপসর্গের অর্থবাচকতার অর্থ যেহেতু নিজস্ব অর্থ, আর অর্থদ্যুতকতা অর্থ যেহেতু অর্থ তৈরি করার ক্ষমতা, তাহলে আমরা বিষয়টিকে পুরো যদি বিশ্লেষণ করি, সেটা দাঁড়ায় উপসর্গের নিজস্ব অর্থ নেই, কিন্তু অর্থ তৈরি করার ক্ষমতা বা যোগ্যতা রয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা তোমাদেরকে একটু ক্লিয়ার করব। তোমরা দেখো, হাড় একটি শব্দ। হাড়, এই হাড় কি? অনেকগুলো অর্থ আছে হাড়ের। যেমন গলায় হাড়, আমরা মেয়েরা হাড় পরি গলায়, গলায় হাড়। আবার হতে পারে যে খেলায় হাড় হয়েছে, খেলায় সে হেরে গেছে, সেই হাড় হয়। তো এই হাড়টাকে, হাড়ের বিভিন্ন অর্থে আমরা ব্যবহার করতে পারি উপসর্গ যোগ করে। যেমন
হারের সাথে যদি আমি প্রযোগ করি, সরি আমি প্রযোগ করছি, তাহলে কি দাঁড়ালো? প্রহার। প্রযোগ করাতে হলো প্রহার। আমি যদি এই হারের আগে যুক্ত করি উপযোগ হার, উপহার, এই হারের সাথে যদি আমি বলি সম উপসর্গ যুক্ত করি, তাহলে এটা হবে সম যোগ হার, সংহার। এটা হয়ে যাবে শব্দটা সংহার। আর এখানে আমি যদি আবার এখানে উৎ যুক্ত করি, তাহলে শব্দটা হয়ে যাবে উদ্ধার। উদ্যোগ হার হলে, উদ্যোগ হার যদি হয়, তখন শব্দটা হয়ে যাবে উদ্ধার, উদ্ধার। আবার এখানে আমি যদি পরিযুক্ত করি, পরিযোগ হার, তখন হয়ে যাবে পরিহার। পরিহার করা অর্থাৎ বর্জন করা, বর্জন করা। আমরা কোনো কিছু বর্জন করলে বলি পরিহার করা, পরিহার করো। উদ্ধার মানে কি? মুক্ত করা। মুক্তিযোদ্ধারা আমাদের বাংলাদেশকে উদ্ধার করেছেন, মুক্ত করেছেন। এখন এই যে প্রহার, প্রহার আমরা হচ্ছে মারা, যে শিক্ষক দুষ্ট ছেলেটিকে প্রহার করেছেন বা দুষ্ট শিক্ষার্থীটিকে প্রহার করেছেন, যদিও প্রহার করা আইনত অপরাধ। তারপরে আমরা এই যে প্রহার, প্রহার মানে হচ্ছে মারা। তারপরে হচ্ছে উপহার। উপহার হচ্ছে কোনো কিছু কাউকে খুশি হয়ে প্রদান করা, সেটা হচ্ছে উপহার। আর সংযোগ হার, সংহার মানে হচ্ছে ধ্বংস করা। তাহলে আমরা এখানে কি পেয়েছি? প্রযোগ হার প্রহার, উপযোগ হার উপহার, সংযোগ হার সংহার, উদ্যোগ হার উদ্ধার, পরিযোগ হার পরিহার। আরেকটি লিখতে পারি আমরা আহার, আ যোগ হার, আহার। আমরা এখানে দেখো হার একটি শব্দ। এই হার শব্দের সাথে যখন হারটি আমাদের গলার হার হয় তখন এটি শব্দ, আর হার যখন হয় হেরে যাওয়া তখন এটি হয় ধাতু। আমাদের সংজ্ঞাটি আছে শব্দ বা ধাতুর পূর্বে বসে কি করে? শব্দ বা ধাতুর অর্থকে পরিবর্তন করে নতুন শব্দ তৈরি করা। এটা হচ্ছে উপসর্গের কাজ। উপসর্গ কি করবে? শব্দ বা ধাতুর পূর্বে বসবে, বসে অর্থের পরিবর্তন করে দিবে, অর্থের সংকুচন করে দিবে, অর্থটাকে প্রসারিত করে দিবে, আবার নতুন শব্দ গঠন করবে। অর্থাৎ সংকুচন করুক, পরিবর্তন করুক, সম্প্রসারণ করুক, যাই করুক, তার মূল কাজটা হচ্ছে নতুন শব্দ তৈরি করা। তাহলে আমরা একটি বিষয় সম্পর্কে আমরা সঠিক ধারণা পাই যে উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। আমরা এখানে দেখলাম যে হার শব্দটির পূর্বে প্র উপসর্গ, প্র উপসর্গ, উপ উপসর্গ, সম উপসর্গ, তারপরে আ উপসর্গ, পরি উপসর্গ, উত উপসর্গ বসে বসে কি করেছে? নতুন কয়েকটি শব্দ তৈরি করেছে। প্র তৈরি করেছে প্রহার, কাউকে মারা বা আঘাত করা, মারা বা আঘাত করা। তারপরে উপসর্গ যুক্ত হয়ে তৈরি করেছে উপহার, কাউকে খুশি হয়ে কিছু প্রদান করা, সেটা হচ্ছে উপহার। আর সংযোগ হার, সংহার, ধ্বংস করে দেওয়া। আমাদের এই প্রকৃতিকে আমরা স্বইচ্ছায় ধ্বংস করছি, তাই আজকে বৈশ্বিক এই মহামারী সৃষ্টি হয়েছে। এটার জন্য কিন্তু আমরা মানুষেরাই দায়ী। মানুষ আমরা পরিবেশকে ধ্বংস করছি। এই যে ধ্বংস মানে হচ্ছে সংহার। সম উপসর্গ যুক্ত হয়েছে হার শব্দের পূর্বে, হয়েছে সংহার।
তারপরে দেখো হার, আহার মানে হচ্ছে খাবার। খাবার, হারটি গলার হার ছিল, সেটি হয়ে গেল খাবার। আবার এখানে হার শব্দের আগে পরি বসে হলো, পরি উপসর্গটা বসে হলো পরিহার, বর্জনকার। উদ্ধার, উপসর্গ বসে হয়ে গেল উদ্ধার, মুক্ত করা। দেখো একটা শব্দ হার, এর আগে এই যে বিভিন্ন রকম উপসর্গ প্র, উপ, সম, আ, পরি, উদ, এই 6টা উপসর্গ বসে 6 রকমের অর্থ তৈরি করেছে। কিন্তু একটা শব্দ হার, সেই শব্দের আগে এই এতগুলো শব্দ বসে, অর্থাৎ শব্দাংশ বসে এই বিষয়গুলো, নতুন শব্দগুলো তৈরি করেছে। তাহলে আমরা কি বলতে পারি না যে এই যে প্র, আমরা যদি লিখি এই যে প্র, এখানে হচ্ছে প্র, এখানে হলো উপ, এখানে হলো সম, তারপরে হলো উত, তারপরে হলো পরি, হলো আ, সর্বশেষ হচ্ছে আ। তোমরা দেখো এই যে প্র, উপ, সম, উত, পরি, আ, এর কোনো অর্থ আছে বলো? প্র যদি বলি, তুমি কি এর দিয়ে কিছু অর্থ বুঝবে? উপ দিয়েও কোনো অর্থ বোঝাচ্ছে না, সম দিয়ে আমরা যদিও সমান বুঝি, তারপরেও যে উত, পরি, আ, এগুলো দিয়ে তেমন কোনো অর্থ বোঝাচ্ছে না। কিন্তু দেখো কি সুন্দর একটি বিষয়, যখনই এরা হাড়ির আগে বসে যাচ্ছে, হার শব্দটির আগে বসে যাচ্ছে, তখন সে হয়ে যাচ্ছে প্রহার, সে হয়ে যাচ্ছে উপহার, সে হয়ে যাচ্ছে সংহার, সে হয়ে যাচ্ছে উদ্ধার, সে হয়ে যাচ্ছে পরিহার, সে হয়ে যাচ্ছে আহার। তাহলে এই যে উপসর্গগুলো প্র, উপ, সম, উদ, পরি, আ, দেখো এদের কোনো নিজস্ব অর্থ নেই। অর্থাৎ ওই যে আমরা লিখেছিলাম উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ নিজস্ব কোনো অর্থ নেই। যখনই এরা এই যে হার শব্দের পূর্বে বসলো, তখনই এরা অর্থ তৈরি করতে পারলো। অর্থাৎ এদের ভিতরে, এদের নিজস্ব অর্থ না থাকলেও ওদের ভিতরে অর্থ তৈরি করার ক্ষমতা বা যোগ্যতা রয়েছে। যখনই এরা হারের পূর্বে বসে গেল, হয়ে গেল প্রহার, হয়ে গেল উপহার, হয়ে গেল সংহার, হয়ে গেল উদ্ধার, হয়ে গেল পরিহার, হয়ে গেল আহার। সুতরাং আমরা এই বিষয়টি আজকের আলোচনা থেকে বুঝতে পারছি যে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যুতকতা রয়েছে। নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অর্থ তৈরি করার যোগ্যতা বা ক্ষমতা রয়েছে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জুম অ্যাপে আমার সাথে যে সরাসরি ক্লাসগুলো করেছিলে, অনেকেই করতে পারো নাই, কিছু সংখ্যক ছেলেমেয়েরা করেছিল। আমরা সেই ক্লাসগুলোতে কিন্তু এই যে উচ্চারণ, বাংলা বানান রীতি, ব্যাকরণিক শব্দশ্রেণীর ক্লাস ধারাবাহিকভাবে করে আজকে কিন্তু আমরা শব্দ গঠনে এসেছি। তো তোমরা যারা এই ক্লাসগুলো, আগের ক্লাসগুলো যারা করতে পারো নাই, যারা করেছিল তাদের সাথে যোগাযোগ করে তোমরা ক্লাসগুলো নিয়ে নেবে। আমরা এখন তোমাদের সুবিধার জন্য ক্লাসগুলোকে আমরা তোমাদের কলেজ আইডিতে ছেড়ে দিচ্ছি। কলেজের যে নিজস্ব পেজ আছে চান্দিনা রেদন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ নামে, সেখানে আমি আমার এই ক্লাসগুলোকে দিয়ে দিব। তোমরা সবাই যারা আছো এর সাথে যুক্ত, তারা তো ক্লাসগুলি নেবে, যারা যুক্ত নেই তারা তাদেরকে, বাকি বন্ধুদেরকে যুক্ত করতে বলবে বা তাদেরকে শেয়ারে ক্লাসগুলো দিয়ে দিবে। আমরা আশা করছি যে যতদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান না খুলছে ততদিন পর্যন্ত তোমরা লেখাপড়ার সাথে যুক্ত থাকো। তোমরা কোনোভাবেই লেখাপড়া থেকে দূরে থেকো না, আর তোমরা সুস্থ থেকো, ভালো স্বাস্থ্যকর খাবার খেও, নিজের শরীরের দিকে খেয়াল রাখবে। এই আশা করে আজকের এই ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।